দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপথ লাইভে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি কানিজ লাবণী। দর্শক, আগামীকাল পবিত্র ঈদুল আজহা, আর ঈদকে কেন্দ্র করে ঈদ যাত্রার আজই শেষ দিন। ঈদ যাত্রার তথ্য জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। মাহমুদ, শেষ দিনে তো নগরবাসী ঢাকা ছাড়ছে, বাস কাউন্টারে চাপ কেমন দেখছেন? আর যাত্রীদের কাছ থেকে কি অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। 800 টাকা যেসব নর্মাল সময়ে ভাড়া নেওয়া হয় সেটি কিন্তু গতকালকে 1500-2000 টাকা পর্যন্ত আসলে নেওয়া হয়েছে। সেটি কিন্তু এখন 1500 টাকার মধ্যে আসলে নেমেছে আজকে। এটি কিন্তু বাস মালিকদের জন্য আসলে প্রত্যেক বছরই আসলে উত্তরবঙ্গের যাত্রীদের এটি নিত্য নৈমিত্তিক ঘটনা এবং এই ভোগান্তি কিন্তু তাদের সব সময়ই হয়ে থাকে। এবারেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হচ্ছে না, যদিও গত 3 দিনে আসলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিনে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষ ঢাকা শহর ছেড়ে গিয়েছে। ফলে যাত্রীর যে স্বাভাবিক চাপ সেটি কিন্তু একদিনে যে শেষ দিনে যে চাপটা পড়ে সেটি কিন্তু এবার তেমনটা দেখা যাচ্ছে না, যদিও অন্য স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। এবং ভাড়া যেহেতু বলছিলেন যে গত কয়েক বছরে আমরা যেটা দেখতাম যে প্রত্যেকটা সময় আসলে 2-3 গুণ ভাড়া আদায় করা হয়, এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম হচ্ছে না এবং প্রত্যেকটা যাত্রীদের কাছ থেকে কিন্তু 2 গুণ ভাড়া আদায় করা হচ্ছে। এবং এখানে বাস মালিক এবং শ্রমিকদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে আসলে যখন ঈদের সময় তারা যখন বাস ছাড়ে সেটি কিন্তু 1-2 দিন আসলে বেশি লেগে যায়, কখনো 12 ঘন্টার যাত্রা কিন্তু 36 ঘন্টা পর্যন্ত লেগে যায় এবং সেটি ব্যাক করতে কিন্তু আরও সময় লেগে যায়। ফলে এই একটা বাস কিন্তু 2 ট্রিপের জায়গায় 1 ট্রিপ মারতে হয় এবং আসার সময় পুরো গাড়ি খালি আসে। এইরকম তারা আসলে নানা অজুহাত দেখিয়ে আসলে যাত্রীদের কাছ থেকে এরকম দ্বিগুণ ভাড়া আদায় করছে। এর বাইরে আপনাকে যদি বলে রাখি, মানিকগঞ্জের পাঠুরিয়া ঘাটের যেসব যাত্রী তাদের রেগুলার ভাড়া কিন্তু সেখানে 120 থেকে 150 টাকার মধ্যে, সেটি কিন্তু 300 টাকা নেওয়া হচ্ছে। যদি আমরা এখন দেখতে পাচ্ছি 250 বলে তারা বাস মালিকরা যাত্রীদেরকে আকর্ষণ করছে, অর্থাৎ কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। এটি কিন্তু আসলে বাস মালিক শ্রমিক যারা রয়েছেন তারা বারবারই বলে থাকেন যে আসলে ঈদের সময়টাতে তারা বেশি নিয়ে থাকেন এবং প্রত্যেকটা ঈদে আসলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে। তবে এবারের যে সবচেয়ে বড় চাপটা সেটি কিন্তু আমরা দেখেছি গতকালকে সন্ধ্যা থেকে আমরা দেখেছিলাম যে গাবতলীর পুরো এলাকায় কিন্তু শুধু মানুষ ছিল, সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে আজকে এবং শেষ দিন হিসেবে কিন্তু সে পরিমাণ যাত্রীর আমরা চাপ দেখছি না। আমরা 2-1 যাত্রীর সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি। আপনি কোথায় যাবেন একটু বলবেন? জি, গোবিন্দগঞ্জ যাব। বাসের টিকিট পাচ্ছেন? জি, পাই নাই এখনো, তবে কিছুক্ষণ পরে টিকিট কাটবো আমরা। ভাড়া কেমন চাচ্ছে? ভাড়া এরকম 1000-1200। স্বাভাবিক সময় এটা আপনার 600 থেকে 500। জি জি জি। 900 টাকা দিয়ে আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? লালমনিরহাট। কত টাকা ভাড়া যাচ্ছে? 900 টাকা টিকিট কাটছি, কাটার পর পরবর্তীতে টিকিট রিটার্ন নেবে। 1500 টাকা দিলে নেবে, না দিলে রিটার্ন টিকিট। কোন বাসে? না, নাম বলতে পারবো না, সরি। বাসের নাম বলা যাবে না। কি 1500 টাকা যাচ্ছেন আপনি? হ্যাঁ, 1500 টাকা 100%। তারা কি বলছে? তারা প্রথম বললো যে আসলে এটা 900 টাকা টিকিট কাটানো হয়েছে, আমি সহ আরেকজন। তো পরে হয়েছে কি, পরে অন্যান্যরা 1500 টাকা দিয়ে টিকিট কাটতেছে, কারণ তাদের টিকিট দরকার। আর আমি টিকিটটা কাটছিলাম হচ্ছে সকালবেলা। তো পরবর্তীতে যারা 1500 টাকার টিকিট কাটতেছে, পরে আমার ওই ছেলেটাকে ডাক দিছে, আমাকে ডাক দেয়নি। ওই ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে তোমার টিকিটটা দাও রিটার্ন। কেন? ওই টিকিট 1500 টাকা, হলে যাও, না হলে বাদ দাও। এই তো অবস্থা। কি বলছে তারা? যুক্তি কি দিচ্ছে? হ্যাঁ, কি কারণে 1500 টাকা নিচ্ছে? বলতে সবাই এখন 1500 টাকা দিয়ে নিচ্ছে, টিকিটের চাহিদা বেড়ে গেছে, কাস্টমারের চাহিদা বেড়ে গেছে, এই জন্য। আপনাকে ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলে যাত্রীদের যে নিয়মিত ভোগান্তি সেটি কিন্তু বাস টার্মিনালে সব সময় হয়ে থাকে। এটি আসলে সময়ে সময়ে এখানকার শ্রমিকদের আসলে তাদের চাহিদা চরিত্র কিন্তু বদলে যায় এবং যদি যাত্রীর চাপটা বেশি থাকে তখন কিন্তু তারা টিকিটের দাম বাড়িয়ে দেয় এবং যখন চাপ কিছুটা কমে তখন আবার কমিয়ে দেয়। এভাবেই কিন্তু আসলে অনেকটা লুকোচুরি খেলা চলছে। তবে যদিও এখানে প্রশাসনের পক্ষ থেকে আসলে সতর্ক থাকার কথা বলা হচ্ছে, কিন্তু সেরকম
আসলে তৎপরতা দেখা যাচ্ছে না। যদিও আমরা দেখেছিলাম যে আসলে ঘরমুখী মানুষের যে চাপ সেটি কিন্তু বাস, লঞ্চ, ট্রেন সব জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে ঘরমুখী মানুষের চাপ। যদিও শেষ দিন হিসেবে আজকে বিকেল নাগাদ হয়তো আরও কিছুটা চাপ বাড়তে পারে, তবে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা এখানে এই বিষয়গুলো তদারকি করে তাদের সহায়তা চাচ্ছেন এখানকার যাত্রীরা। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ মাহমুদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এই যাত্রার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ গাবতলী বাস স্ট্যান্ড থেকে। ঈদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে কথা বলছেন র্যাবের ডিজি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের র্যাব অভিযান করেছে এবং গত পরশুদিন আমাদের এই টিকিট কালোবাজারির সাথে সংঘবদ্ধ একটা দলকে র্যাব গ্রেফতার করেছে 10 জনের। আমরা নজর রাখছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পশুবাহী ট্রাক ঢাকা এই রাজধানীতে আসছে এবং যাতে এই পশুবাহী যানবাহন যেগুলো আসছে এদের যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়, কেউ যেন কোনো বাধা দিতে না পারে, সেই বিষয়গুলো কিন্তু আমরা নজর রাখছি এবং আমরা ব্যবস্থা গ্রহণ করছি। পবিত্র ঈদ উল আজহার দিনে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, জাতীয় ঈদগাহ রাজধানীর সবচেয়ে বড় জামায়াত হয় এখানে, এবং এর বাইরেও ঢাকার বাইরে আপনারা জানেন যে শোলাকিয়ে অনেক বড় জামাত হয়, এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। ওই জায়গাগুলোতে আমরা ওয়াচ টাওয়ার স্থাপন করেছি, সার্বক্ষণিক কন্ট্রোল রুম রয়েছে আমাদের সার্বক্ষণিক মনিটরিং করার জন্য। দর্শক, ঈদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে কথা বলছিলেন র্যাবের ডিজি। আমরা যুক্ত ছিলাম সেখানে। দর্শক, এই যাত্রার আরও তথ্য জানাবো আপনাদেরকে। এবার সাভার, গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। যুক্ত হবেন শাহিনুর রহমান, নজরুল ইসলাম এবং বিল্লাল হোসেন। আমরা শুরুতেই চলে যাচ্ছি সাভারে, সেখানে রয়েছেন সহকর্মী শাহিনুর। শাহিনুর, শেষ দিনে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? যাত্রীরা কি বলছেন? কোনো ভোগান্তির শিকার হচ্ছে কিনা, কি তথ্য রয়েছে? লাবণী, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কে বাইপাল মোড়ে। আপনাকে যদি জানিয়ে রাখি যে শেষ মুহূর্তে শিল্প অঞ্চল সাভার আশুলিয়ার ছাড়তে শুরু করেছে ঈদগরমুখী মানুষ। আপনাকে যদি দেখাই যে এখন আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু যারা ইতিমধ্যেই বাসায় গ্রামের বাড়ি যায় নাই তারা কিন্তু আজকে যাচ্ছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই শিল্প অঞ্চলে অধিকাংশ মানুষই কিন্তু এর আগেই চলে গিয়েছে, কিন্তু কিছু কিছু যারা এখনো শেষ মুহূর্তে তারা আজকের যাচ্ছে এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আজকে কিন্তু আমরা বিভিন্ন কাউন্টারে দেখেছি যে যাত্রীর তুলনায় কিন্তু বাসের আসন সংখ্যা এবং বাস বেশি আছে, এমনটি কিন্তু আমরা সবসময় দেখতে পাচ্ছি সকাল থেকেই। আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু যাত্রীরা কিন্তু সুযোগ পাচ্ছে যে এক বাস থেকে আরেক বাসে দাম দরাদরি করে তারা টিকিটের দাম দরাদরি করে কিন্তু তারা যেতে পারতেছে। তো অনেক সময় কিন্তু যাত্রীদের কিন্তু অভিযোগ আছে যে তারা কিন্তু জানিয়েছে যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে, কিন্তু আমরা কিন্তু পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেছি, কাউন্টার মাস্টারদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই বিষয়টি একদম উড়িয়ে দিয়েছে যে আমরা বেশি নিচ্ছি না, ঈদকে সামনে রেখে কিছু টাকা আমরা বেশি নিচ্ছি, এরকম স্বীকার করেছে অনেকেই। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই শিল্প অঞ্চলে গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু মানুষের চাপ এবং গাড়ির চাপ কিন্তু অনেক কম। এবং সেই তুলনায় আমরা যদি আপনাদের ঢাকা রিচা মহাসড়কের কথা বলি, ঢাকা রিচা মহাসড়কে এবার কিন্তু নির্বিঘ্নে মানুষ কিন্তু যেতে পেরেছে। তার প্রধান কারণ হলো ঢাকা রিচা মহাসড়কের বেশিরভাগ রাস্তায় কিন্তু ঠিক হয়ে গেছে, কোনো রকম সমস্যা ছাড়াই মানুষ কিন্তু নির্বিঘ্নে তাদের দেশের বাড়ি যেতে পারছে। আপনাদেরকে আমরা যদি জানিয়ে রাখি যে আবদুল্লাহপুর থেকে যে বাইপাল যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু অনেকটা সংকীর্ণ হয়ে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য, কিন্তু গত কয়েকদিন কিন্তু এই যানজটের নাকাল ছিল এই এলাকাটা, কিন্তু আজকে কিন্তু মানুষের চাপ এবং গাড়ির চাপ কম থাকায় কিন্তু নির্বিঘ্নে মানুষ আবদুল্লাহপুর থেকে বাইপাল আসতে পারতেছে। আমরা যদি আপনি নবীনগর থেকে যে
চন্ডার রাস্তাটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে পুরা লেনই কিন্তু ফাঁকা আছে, গাড়ির কিন্তু চাপ অনেকটা কম আছে, যার ফলে মানুষ কিন্তু নির্বিঘ্নে যেতে পারছে। আমরাও অনেক সময় দেখেছি যে পণ্যবাহী গাড়িতে, যেগুলো গরুবাহী গাড়ি ছিল কুরবানি, এইসব গাড়ির মধ্যেও কিন্তু মানুষ কিন্তু তাদের ঈদযাত্রাকে বেছে নিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং আমরা কিন্তু আরও দেখতে পেরেছি যে বিশেষ করে যে হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ এবং জেলা পুলিশ, তারা বিভিন্ন স্থানে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু তারা দায়িত্ব পালন করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে যেখানে যানজট ছিল, যেখানে যানজটের সংখ্যা ছিল, সেখানে কিন্তু তারা ড্রোনের মাধ্যমে এবং সিসিটিভির মাধ্যমে তারা শনাক্ত করে এই যানজটকে তারা কিন্তু নিরসন করেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলে বলা যায় যে কয়েক বছরের তুলনায় কিন্তু এইবার মানুষ কিন্তু অনেক স্বস্তিতে বাড়িতে এবং ঈদের বাড়িতে ঘরমুখী মানুষের এবং নারী টানে বাড়ি যেতে পারছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং এই ছিল আশুলিয়ার বাইপাল থেকে সর্বশেষ খবর। আমরা চলে যাব একই খবর নিয়ে আমাদের আরেক সহকর্মী গাজীপুরে নজরুল ইসলামের কাছে। নজরুল, আপনি যেমনটা বলছিলেন, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গাজীপুর ঈদে গড়মুখী মানুষের চাপ কিন্তু নেই বললেই চলে, এবং মহাসড়কগুলোতে কিন্তু স্বস্তিতেই যারা শেষ মুহূর্তে ঈদে ঘরে ফিরছেন তারা কিন্তু স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে কিন্তু আপনার শুধু বাস কাউন্টার ছাড়া এরকম চিত্র কিন্তু সব রুটগুলোতেই রয়েছে। এবং এখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে দূরপাল্লার গাড়ি কিন্তু স্বস্তিতেই চলতেছে, এবং শুধুমাত্র বাস কাউন্টারগুলো যে আছে, বাস কাউন্টার এবং বাস কাউন্টারগুলোতে কিন্তু আপনার কিছুটা জটলা রয়েছে, এবং সেখান থেকে মানে যারা ঘরে ঈদে বাড়ি ফিরছেন তারা কিন্তু টিকিট সংগ্রহ করার জন্য কিন্তু ভিড় করতেছেন। এবং এছাড়া কিন্তু দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্লাইওভারের উপরে এবং নিচে দিয়ে কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন। এবং আমি যদি দেখাতে চাই আপনাকে যে এখানে কিন্তু ফ্লাইওভারের উপরে কিন্তু আপনার মানে গতিতেই গাড়ি কিন্তু অনেক গতিতেই যাচ্ছে, অর্থাৎ ফাঁকা রুট পেলে যেভাবে গাড়ি গতি বাড়িয়ে দেয় সেইভাবেই কিন্তু গাড়ি চালাচ্ছেন, এবং সবগুলো রুটেই কিন্তু একই চিত্র আমরা দেখতে পেয়েছি। তো আমি যদি দেখাতে চাই আপনাকে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু এখন আপনারা যারা এই মুহূর্তে শেষ মুহূর্তে যারা যাচ্ছেন স্বস্তিদায়কের জন্য, তারা কিন্তু মানে আসলেই কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন। এখানে কিন্তু কোথাও কোনো মানে হাইওয়ে রুট বলেন বা আঞ্চলিক সড়কগুলো কোথাও কোনো যানজট নেই, এবং ফাঁকা হয়ে আসছে গাজীপুরের মহাসড়কগুলো। আমরা দেখেছি যে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে হাইওয়ে রাস্তাগুলো রয়েছে প্রতিটা রাস্তায় কিন্তু আমরা দেখেছি একই চিত্র কিন্তু দেখেছি যে মানুষ কিন্তু শেষ মুহূর্তের ঈদ যাত্রা কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন। তো পাশাপাশি যে পুলিশ প্রশাসন কিন্তু আপনার ভ্রাম্যমাণ আদালত সহ প্রশাসনের পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন সড়কে, যাতে কোনোভাবেই সড়কের অশান্তি বা এবং যাতে কোনোভাবে মানুষ স্বস্তিতে যেতে পারে তার জন্য কিন্তু ব্যবস্থা রেখেছেন। এবং আমরা দেখেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ কিন্তু অবস্থান করছেন, এবং গাজীপুর থেকে কিন্তু আপনার আস্তে আস্তে সব গাজীপুরের সকল রাস্তায় কিন্তু ফাঁকা হয়ে আসছে। এবং পুলিশও কিন্তু ব্রিফ দিয়েছে যে ঘণ্টাখানিকের মধ্যে যে টার্মিনালগুলোতে যে ফাঁকা মানে যানজট আছে সেটাও থাকবে না, এরকমটাই কিন্তু পুলিশ কমিশনার জানিয়েছেন। তো আমি এই মুহূর্তে গাজীপুর থেকে এইটাই আমার কাছে ছিল সড়কের শেষ খবর, এবং আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন বিল্লাল হোসেন। বিল্লাল। নজরুল, আজও ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই দুটি মহাসড়ক হয়ে মানুষ কিন্তু বাড়ির পথে রওনা হয়েছেন। আমরা সকাল থেকে এই দুটি মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত এবং কাঁচপুর থেকে ২৫০০ পুরিন্দা বাজার পর্যন্ত এই মহাসড়কের পাশে থাকা যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি মানুষের একেবারে উপচে পড়া ভিড় ছিল। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন কিন্তু অনেকটা কমে গেছে। পুলিশ বলছে বিকেলের পরে এই চাপ কিন্তু আরেকটা হবে, অর্থাৎ ঈদে ঘরমুখো মানুষের যে শেষ যাত্রা সেটি কিন্তু আজ চলছে। তবে মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজটের খবর কিন্তু আজকে পাওয়া যায়নি। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে ৩০ কিলোমিটার এবং ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশের ২১ কিলোমিটারের মধ্যে আজকে সকাল থেকে কিন্তু কোনো ধরনের যানজটের খবর এখন পর্যন্ত আমরা পাইনি। তবে যাত্রীরা কিন্তু আজও অপেক্ষা করছেন কখন আসলে বাস আসবে, সেই জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। বাস কাউন্টারগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে রাজধানী ঢাকা থেকে গাড়িগুলো ছেড়ে আসার কারণে কিছুটা দেরি হচ্ছে। তবে যাত্রীরা
বাড়তি ভাড়া নিচ্ছেন এমন অভিযোগ কিন্তু আজকে কম, যদিও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠিক গত কয়েকদিনের মতো কিন্তু আজও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং যারাই যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছেন তাদেরকে কিন্তু জরিমানা করছেন। তো নিশ্চয়ই দেখছেন যে এখনো কিন্তু জেলা প্রশাসনের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তার নেতৃত্বে কিন্তু এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। আমরা কথা বলবো নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে, জানবো আজকে আপনাদের এই অভিযানে কি কি উদ্যোগ নিয়েছেন, কি অভিযোগগুলো পেয়েছেন, কি ব্যবস্থা নিয়েছেন। আমরা গতদিন এসে এখানে তাদের এখানে ভাড়া চার্ট লাগানো আছে কিনা সেটা দেখেছি, সেটা দেখার পরে আমরা দেখে সতর্ক করে দিয়ে গিয়েছি। আজকে বেশ কিছু দোকানে আমরা চার্ট দেখেছি, কিন্তু এই চার্টগুলো আমাদের যাত্রী যারা আছে তাদের জন্য কনভিনিয়েন্ট না, সেই জন্য আমরা তাদেরকে আবার সতর্ক করছি, আবার তাদেরকে জরিমানা করছি। আজকে এখন পর্যন্ত আমরা কোনো জরিমানা করিনি। আমরা যাত্রীদের কাছে এখন পর্যন্ত শুনেছি যে আসলে গাড়ির সিট নেই, তো এই বিষয়ে তারা আবার বলছে যে কোনো কোনো ক্ষেত্রে তারা দালালরা এসে তাদের থেকে অতিরিক্ত ভাড়া যাচ্ছে। আমরা সেই বিষয়ে ইনভেস্টিগেট করছি। শুনছিলেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যাতে যাত্রীদের দুর্ভোগ না আসে সেই লক্ষ্যে কিন্তু তারা এখানে ব্যবস্থা নিয়েছেন। এছাড়া দুটি মহাসড়কে হাইওয়ে পুলিশের সদস্য এবং জেলা পুলিশের সদস্যরা কাজ করছেন। বলা যায় ঈদে ঘরমুখো মানুষের যে শেষ যাত্রা সেটি কিন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট দুই মহাসড়কে আজকে চলছে এবং বিকেলের পরে এই চাপ আরো কিছুটা বাড়তে পারে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আমার কাছে এই ছিল সবশেষ। ফিরে যাবে স্টুডিওতে। লাবণী, ধন্যবাদ বিল্লাল, নজরুল এবং শাহিনুর আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঈদ যাত্রার সর্বশেষ তথ্য জানছিলাম আমরা সাভার, গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে। এবার জানবো ফেরিঘাটের পরিস্থিতি। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, ঈদ যাত্রায় ফেরিঘাটে চাপ কেমন দেখছেন, কি তথ্য রয়েছে সেখানকার সার্বিক পরিস্থিতির ব্যাপারে জানাবেন। ঈদ যাত্রার আজকে শেষ দিন, রাত হলে ঈদ। এই শেষ দিনে পাটুরিয়া, দৌলতদিয়া নৌ রুটে যাত্রী এবং যানবাহনের চাপ কিন্তু রয়েছে, কিন্তু চাপ থাকলেও কিন্তু এই ঘাটে কোনো ভোগান্তির খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তো যাত্রীরাও বলছেন যে তারা স্বাচ্ছন্দ্যেই অতি সহজেই কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারছে। ঘাট এলাকায় এখন আমরা যেটি দেখতে পেয়েছি যে এই প্রশাসনের পক্ষ থেকে যে তাদের প্রস্তুতি ছিল, সে প্রস্তুতিতে যে মানুষের যাতায়াতের যে ভোগান্তি, সেই ভোগান্তি লাঘবে তারা কাজ করছে। এবং আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 1000-এর উপরে কিন্তু পুলিশ সদস্য কাজ করছে এই ঘাট এলাকায় এবং ঢাকার ইসলাম মহাসড়কে এই ঈদ যাত্রা, যাতে যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারে। তো আমি বলে রাখি যে এই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রধান প্রবেশ পথ কিন্তু ছিল এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট। তো পদ্মা সেতু 2022 সালে পদ্মা সেতু চালু হওয়ার পরে কিন্তু এই ঘাটটা যে আগের যে চিরচেনা যে ভোগান্তি, নিত্যদিনের ভোগান্তি ছিল, সেই ভোগান্তিটি কিন্তু এখন আর নেই। তো অধিকাংশ যানবাহন এবং যাত্রীরা পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে চাপ কমে যায়। এখন কিন্তু ভোগান্তি যে সেটা কিন্তু এই ভোগান্তিটা নেই। তো আমরা অনেক যাত্রীর সাথে যারা এই নৌপথ ব্যবহার করেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে আগে 2 বছর আগেও এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে প্রায় 2 দিন 3 দিন এবং ঘন্টার পর ঘন্টা যে যানজট এবং যে ভোগান্তি ছিল ঘাটে অপেক্ষা করতে হতো। এখন সেই ভোগান্তিটাই এই ঘাটে কিন্তু নজির রয়েছে যে এই ঘাট এলাকাতে ঈদের জামাত কিন্তু হতো, জানেকেই 2 দিন 3 দিনে এই ঘাট পার হতে পারতো না। কিন্তু এখন যে স্বস্তির বলা যায় যে একদম এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের এই ফেরিঘাটের যে চিত্র, সেটি একটা আসলে স্বস্তির ঈদ যাত্রা বলেই জানিয়েছেন এই যাত্রী এবং যানবাহনের সাথে সংশ্লিষ্টরা। তো আমরা কথা বলেছি জেলা প্রশাসক রেহানা আক্তারের সাথে। তিনি যেটি বলেছেন যে এই ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য তারা সচেষ্ট রয়েছেন এবং তারা যেটি বলছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে এবং তারা ঢাকার ইসলাম মহাসড়ক এবং ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত সহ বিভিন্ন তারা কাজ করে যাচ্ছেন। এছাড়া ঘাট এলাকায় কিন্তু একটি মেডিকেল ক্যাম্পও করেছে যে যাত্রীরা যাতে এই দুর্বিষহ গরমে অসুস্থ হয়ে গেলে যেন তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আমরা কথা বলেছি ঘাট কর্তৃপক্ষের সাথে, যে ডিসিএম রয়েছেন খালিদ দেওয়া, তার সাথে তিনি যেটি বলেছেন যে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে কোনো জেলার মানুষ এবং যানবাহন পারাপারের জন্য এই 20টি ফেরি এবং 30টি লঞ্চ দিয়ে এই যাত্রী
গাড়ি এবং যানবাহন পারাপার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ভোগান্তি হয়নি এবং কি কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আমরা পাইনি। তো একটি ঘটনা গতকালকে আমরা জানতে পেরেছি যে ঢাকার মহাসড়কে মানিকগঞ্জ পয়েন্টে কয়েকজন মলম পার্টির খপ্পরে পড়েছিল এবং তাদেরকে রাস্তায় ফেলে যায়। এই একটি ঘটনা ছাড়া আর কোনো ঘটনার খবর ঘটেনি। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে লাবণীর কাছে। লাবণী, ধন্যবাদ আলিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঈদ যাত্রায় মানিকগঞ্জের ফেরিঘাটের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিম। দর্শক, পশুর হাটের তথ্য জানাবো এবার। পশুর হাটের তথ্য জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, সকালে পশু হাটে ক্রেতার উপস্থিতি তো কম ছিল, এখন তো বেলা বাড়ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা আসছে কিনা, ক্রেতা ও বিক্রেতারা কি বলছেন, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ঈদের আছে মাত্র অনেকদিন, এরই মধ্যে কিন্তু সকাল থেকে জমে উঠেছে রাজধানীর কুরবানির হাটগুলো এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনে বিক্রি কম থাকলেও আজকে কিন্তু সকাল থেকে গরু বিক্রি বেড়েছে। একই সাথে যারা ক্রেতা বিক্রেতা আছেন তারা কিন্তু নিজেদের পছন্দ মতো গরুটি কিনে নিচ্ছেন। এখানে আমরা কিছু মানুষ আছে, যদি তাদের সাথে কথা বলি, যে আপনি তো গরু কিনতে এসেছেন, গরু কি কিনতে পেয়েছেন? জি না, গরু কিনতে পারিনি। কেন মনে হয় এখনো কেন কিনতে পারেন? গরুর দাম অনেক বেশি। জি, আপনি হচ্ছে গরু কিনতে এসেছেন, গরু কি কিনতে পেরেছেন? রাত্রে 12টা বাজে আসছি, দিনের 12টা বাজে, এখন তো গরু কিনতে পারিনি, অনেক দাম, গরুর দাম অনেক বেশি। আপনি যেমনটা শুনছিলেন, অনেকেই কিন্তু বলছিলেন যে গরুর দাম বেশি। বিপরীতক্রমে যারা বিক্রেতা আছে তারা বলছেন যে গরুর দাম এবছর তুলনামূলক একটু বেশি, কারণ হচ্ছে তাদের খরচ বেশি পড়েছে, বিভিন্ন কারণে তারা গরুর দাম বাড়িয়েছেন। অনেকেই গরু নিয়ে এসে নিজেদের পছন্দের গরুগুলো বিক্রি করে দিয়েছেন। আমরা যদি এমন একজনের সাথে কথা বলি, আপনি কতগুলো গরু নিয়ে এসেছিলেন এবং সবগুলো গরু বিক্রি করতে পেরেছেন? আমি 8 পিস নিয়েছিলাম, 8 পিসই বেশি দিচ্ছি, বুঝছেন। দাম কেমন দেখলেন? ক্রেতারা বলছে দাম বেশি, আপনারা কেমন? আলহামদুলিল্লাহ ভালো দাম পেয়েছে। জি, আপনি যেমনটা শুনছিলেন। তারপরে আমার বাবার 12টা ছিল, আমার বাবারও 11টা বিক্রি হয়ে গেছে, আমার আর একটা গরু আছে। জি, আপনি যেমনটা শুনছিলেন যে অনেকেই অনেক গরু নিয়ে এসে সময় মতো গরু বিক্রি করে তারা কিন্তু খুশি, আবার অনেকেই এখনো প্রত্যাশিত গরুটি বিক্রি করতে পারেননি, যার ফলে তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন যে ক্রেতা আসবে, তারা হচ্ছে তাদের প্রত্যাশিত গরুটি বিক্রি করতে পারবেন। আপনাকে বলে রাখি, গত কয়েকদিন থেকে আমরা বলছিলাম এবছর কিন্তু বড় গরুর চাহিদা তুলনামূলক কম, মূলত মাঝারি এবং ছোট গরুর চাহিদাগুলো বেশি, এবং রঙের ক্ষেত্রে লাল যে রংটি আছে সেটির চাহিদা কিন্তু বেশি। তবে গতকাল রাত থেকেই কিন্তু বিক্রি বেড়েছে, কারণ যারা ক্রেতা ছিল তারা কিন্তু এই শেষ দিনের আশায় মূলত গরুগুলো ধরে রেখেছিলেন যে শেষ দিকে এসে যদি তারা প্রত্যাশিত দামটি পান। এবং আজকে কিন্তু যারা গরু কিনবেন বা বিক্রি করবেন সবাইকে কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে, কারণ আগামীকাল আপনি জানেন যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে, যার ফলশ্রুতিতে কিন্তু মানুষকে গরু বিক্রি করতে হবে এবং যারা কুরবানি দিবেন তাদেরকে কিন্তু গরু কিনতেই হবে। এই যে একটা শেষ দিনে এসে একটা উইন উইন গেম যেটাকে বলে, যে কোনো একটা সিদ্ধান্ত কিন্তু নিতেই হবে, কারণ গত কয়েকদিন মানুষ হচ্ছে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ছিল যে গরু কিনবো কি কিনবো না। তারা আশাই ছিলেন যারা ক্রেতা আছেন যে শেষ দিনে এসে দাম কমবে, অপরদিকে যারা বিক্রেতা আছেন তারা আশা করেছিলেন শেষ দিকে এসে দাম বাড়বে। দুজনেই কিন্তু নিজেদের যার যার ইচ্ছা পূরণের আশায় কিন্তু শেষ দিনটাকে বেছে নিয়েছেন। এবং গাবতলীর গরুর হাটে কিন্তু এখনো অনেক পর্যাপ্ত গরু আছে এবং যারা আসছেন গরু কিনতে তারা কিন্তু নিজেদের মতো গরু দেখেই কিনতে পারছেন। এবং আপনি জানেন যে গাবতলীর হাটে শুধু গরুই না, আপনার হচ্ছে উট এবং দুম্বা উঠেছে, এবং সেখানেও আমরা দেখেছি যে সেখানেও কিছু ক্রেতা এবং বিক্রেতা আছে। সব মিলে এখন যে পরিস্থিতি, মোটামুটি যারা গরু বিক্রি করতে এসেছেন তারা যেমন খুশি এবং যারা কিনতে এসেছেন তারাও কিন্তু প্রত্যাশিত গরুটি কিনতে পেরে তারাও খুশি, এবং সবার উদ্দেশ্য আগামীকাল সবাইকে সাথে নিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। এই ছিল রাজধানীর গাবতলী পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাজহার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আগামীকাল পবিত্র ঈদুল আজহা, আজ পশুর হাটের কি তথ্য সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। গরুর হাট নিয়ে আরো তথ্য জানাবো দর্শক। এবার বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন নোয়াখালী থেকে সহকর্মী সুজন মাওলা, ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদিনুর পরশ এবং কুষ্টিয়া থেকে সহকর্মী নাহিদ হাসান তিতাস। আমরা প্রথমেই চলে যাচ্ছি নোয়াখালীতে রয়েছেন সুজন। নোয়াখালীতে পশুর হাটের পরিস্থিতি কেমন দেখছেন? কাল যেহেতু ঈদ, বেচা কেনা জমে উঠেছে কিনা জানাবেন।
লাবণী যেমনটি বলছিলেন, আগামীকালকে পবিত্র ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আজকে নোয়াখালী জেলা শহরে শেষবারের মতো পশুর বাজার বসেছে। নোয়াখালী পৌরসভাধীন এই বাজারে সকাল থেকে না গতকাল রাত থেকে প্রচুর পরিমাণে পশু এসেছে, বিশেষ করে গরু, ছাগল, ভেড়া গতকাল রাত থেকেই এই বাজারে এসেছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই কোরবানি ঈদকে সামনে রেখে এই পশুর বাজারটি অস্থায়ী বাজার হিসেবে পরিচিত। বিগত বেশ কয়েক বছর যাবত এই পশু বাজারটি এখানে অনুষ্ঠিত হয়। তো আমি এখন সকাল থেকে যে চিত্র দেখেছি এই বাজারে, যে সকাল থেকে ক্রেতারা আসছেন, তাদের পছন্দের পশু দেখছেন, হেঁটে হেঁটে দেখছেন, তাদের পছন্দের পশু ক্রয় করার চেষ্টা করছেন। তবে ক্রেতাদের একটি অংশের অভিযোগ রয়েছে যে কালকে ঈদকে সামনে রেখে অবশ্যই তাদেরকে আজকে পশু কিনতে হবে। এই সুযোগে কিছু বিক্রেতা অতিরিক্ত দাম চাচ্ছে, যা ক্রেতাদের নাগালের বাইরে বলে তারা অভিযোগ করেছেন। তো এই বিষয়ে আমি এখন কথা বলবো একজন গরু ব্যবসায়ীর সাথে। তিনি গরু বিক্রি করতে আসছেন। আপনি আজকে হাটে কয়টি গরু নিয়ে আসছেন? 8টা গরু কিনছি। 8টা। কয়টি বিক্রি করেছেন? বিক্রি করছি 6টা। কেমন দামে বিক্রি করেছি? বিক্রি করছি হর্ষও বেশি নো আর সরা দামও বেশি নি। কেমন লাভ হয়েছে? লাভ হয়েছে 5,000 7,000 এইভাবে হয়েছে। কিন্তু ক্রেতারা একটু অভিযোগ করেছে যে দাম নাকি একটু বেশি চাচ্ছেন। না, দাম বেশি চাচ্ছে তো অবশ্যই, আবার কিটারা তো অনেক তলে দিয়ে হালাই মিলিচ্ছে। ঠিক আছে তো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন, তিনি আজকে 8টি গরু নিয়ে হাটে এসেছিলেন। এর মধ্যে ইতিমধ্যে 6টি গরু বিক্রি করে ফেলেছেন। 6টি গরু বিক্রি করেছেন তিনি, আর তিনি বলছেন যে আহামরি কিছু লাভে বিক্রি করেননি। তো আমি এখন এই ব্যাপারে এই বিষয়ে কথা বলবো একজন ক্রেতার সাথে। তিনি সকাল থেকে গরু দেখছেন, পছন্দের গরু তিনি ক্রয় করার জন্য হাঁটছেন, কিন্তু ইতিমধ্যে এখনো কিনতে পারেন না। আমি এমন একজন ক্রেতার সাথে কথা বলবো যে সকাল থেকে তো আপনি হাটে আসছেন, তো আপনি কেমন গরু দেখছেন এবং গরু পছন্দ হয়েছে কিনা, বা বিক্রেতারা কেমন দাম চাচ্ছে? আসলে গরু পছন্দ হয়, কিন্তু পছন্দ অনুযায়ী আমাদের দাম চাচ্ছে বেশি। আমরা আসলে ক্রেতারা যারা আছি, তারা এই ক্রেতা আমাদের সহনীয় পর্যায়ের বাইরে চাচ্ছে। তুলনামূলকভাবে অন্যান্য বছর চেয়ে এই বছর গরুর দাম অনেকে বেশি চাচ্ছে। আমরা এখনো কিনতে পারি নাই, আমরা চেষ্টায় আছি গরু কেনার জন্য। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলেছেন এই ক্রেতা, যে তিনি অভিযোগ করেছেন যে যারা গরু বিক্রেতা আছে তারা দাম একটু বেশি চাচ্ছেন, তারপরও চেষ্টা করছেন পছন্দনীয় গরু কেনার জন্য। যেহেতু আগামীকাল গরু কোরবানি, তাহলে গরু কিনতে হবে। আপনি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই অস্থায়ী পশুর বাজার যেখানে হচ্ছে, এটি একটি আবাসিক এলাকায় অনুষ্ঠিত হচ্ছে, যেটি নোয়াখালী মাইজদি হাউজিং এস্টেট নামে পরিচিত। তো এটি একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আগামীতে এই বাজারটি অন্যত্র নেওয়া যায় কিনা তারা এই আবাসিক এলাকাবাসী জানিয়েছেন। তো আমি এখন চলে যাব ব্রাহ্মণবাড়িয়াতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী পরশ। হ্যাঁ সুজন, আপনাকে ধন্যবাদ। আজকে যে কোরবানি পশুর হাটে আজকে কিন্তু শেষ দিন। এই শেষ দিনে পশুর হাট পুরোদমে জমে উঠেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় শতাধিক পশুর হাটে কোরবানির যোগ্য যে পশু রয়েছে, গরু, মহিষ, ছাগল সহ সব ধরনের যে পশু তারা কিন্তু এই হাটে নিয়ে এসেছেন বিক্রেতারা। তো সকাল থেকে এখনো কিন্তু তেমন জমে ওঠেনি। যে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু এই কোরবানির পশুর মাঠে তারা আস্তে আস্তে শুরু করেছেন। বেলা বাড়ার সাথে সাথে পুরোপুরি জমে উঠবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি জেলার যে সর্ববৃহৎ যে পশুর হাট, বাদুগর বাস স্ট্যান্ড হাটে। এই হাটটি কিন্তু জেলার সবচেয়ে বড় একটি হাট। এই হাটে সারিবদ্ধভাবে অনেক পশু রয়েছে। তো বিক্রেতা রয়েছেন, তারা বলছেন যে এই হাটে জেলা সহ জেলা আশপাশ থেকে কিন্তু বিভিন্ন পাইকার এবং খামারিরা এসেছেন পশু বিক্রি করার জন্য। তো কয়েকজন বিক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন হাটগুলোতে ক্রেতা সমাগম বাড়লেও এখনো পুরোদমে বেচাকিনি শুরু হয়নি, আর শেষ সময়ে বাড়তে পারে বলে তারা বলছেন। আর বাড়তি দামে তাদের গোখাদ্য বাড়ায়, তারা গরুর দাম কিছুটা বেশি দামে হাঁকে তুলছেন। এছাড়া বাজার দর যদি ভালো পাওয়া যায় তাহলে তারা একটা লাভবান হবেন। তো কয়েকজন ক্রেতার সাথে কথা হচ্ছে মাঠে আসার পর, তারা বলছেন গতবার তুলনায় এবার আমদানি কিছুটা কম, তবে শেষ দিনে পশুর আমদানি বাড়লে কিছুটা কমতে পারে। তবে কুরবানির দাম তারা বেশি মূল্যে কিনতে হচ্ছেন। তো জেলা যে প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন তাদের যে ভেটেরিনারি টিম রয়েছে 58টি টিম এসব পশুর হাটে তারা নজরদারি রয়েছেন এবং কোনো দুরারোগ্য যেসব গরু রয়েছে এগুলো মাটিতে প্রবেশ না করে সে বিষয়েও তারা খেয়াল করছেন। এবং জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই জাল নোট শনাক্তে এবং পুলিশের পুরো টিম কিন্তু পশু হাটগুলোতে নজরদারি করছে বলে তিনি আমাকে জানিয়েছেন। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী কুষ্টিয়ার নাহিদ হাসানের কাছে।
ধন্যবাদ মেহেদি। আসলে রাত পোহালেই কুরবানির ঈদ, আজকে কিন্তু শেষ হাট, অর্থাৎ কুষ্টিয়ার যে হাটগুলো রয়েছে স্থায়ী অস্থায়ী মিলে 26টি হাট থেকে আজকে কিন্তু শেষের হাটগুলো ইতিমধ্যে কিন্তু জমে উঠেছে ক্রেতা বিক্রেতার যে পদচারণায়, অর্থাৎ হাটে গরুও উঠেছে, আমদানির পরিমাণও মোটামুটি রয়েছে। তবে শেষ সময় এসেও যে বিক্রেতাদের যে অভিযোগ যে আসলে ক্রেতা একেবারেই কিন্তু কম, আজকে শেষ দিন হলেও কিন্তু ক্রেতার সংখ্যা নেই, বাজারে গরু থাকলেও কিন্তু সেভাবে গরু বিক্রি হচ্ছে না। আর যে গরুর দাম ক্রেতারা বলছে তাতে কিন্তু যারা বিক্রেতা রয়েছে তাদের পোষাচ্ছে না। তারা যেটা বলছে যে এখানে যদি একটি গরুর দাম 1.5 লাখ টাকা হয়, সেখানে কিন্তু দাম বলছে 70 থেকে 80 হাজার টাকা, যা বিক্রি করে তাদের যে আসল অর্থাৎ খাওয়ানোর যে খরচ সেটি উঠছে না। আসলে এই বছর কিন্তু আমরা ক্রেতা বিক্রেতার মধ্যে যে হাটগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখেছি, যেমন ক্রেতারা বলছে যে দাম বেশি আর বিক্রেতারা বলছে যে তারা লস হচ্ছে, অর্থাৎ তারা বিক্রি করতে পারছে না। আমি রয়েছি যদুবৈরা হাটে, এটি এই এলাকার একটি প্রাচীন হাট। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু গরু আসে এবং গরু বিক্রি হয়। এখানে 3 ধরনের গরু আমরা দেখেছি, ছোট, বড় এবং মাঝারি। তাছাড়া দেশীয় গরুর পাশাপাশি কিন্তু ক্রস গরু এবং যে শাহিয়াল গরু রয়েছে। তবে এখানে যারা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা যেটা দাবি করছে যে একেবারেই বড় গরুর চাহিদাটা একেবারেই নেই, যেটা বিক্রি হচ্ছে না, কিন্তু ছোট এবং মাঝারি গরুর চাহিদা কিন্তু বেশি আছে। যে ছোট এবং মাঝারি গরুগুলা 1 লাখ টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে এবং যে মাঝারি গরুগুলো আছে 1.5 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, বড়গুলো 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আসলে এই আজকে গতকালের তুলনায় আজকে কিন্তু গরুর দাম কিছুটা হলেও বাজারে কমেছে, তাই তারপরেও কিন্তু এখন পর্যন্ত সেরকম ক্রেতাদের সমাগম পাওয়া যায়নি, তাই কিন্তু বিক্রেতারা অনেকটাই হতাশ। আমার সাথে একজন এখানকার যারা হাট মালিক রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আজকে তো শেষ হাট, আমরা জানি কালকে কোরবানির ঈদ, গরুর বেচা কেনা এবং আমদানির কি অবস্থা দেখছো? গরু বেচা কেনা, গরু আমদানি আছে কিন্তু বেচা বিক্রি নাই। গরু যে দামে গরু বিক্রি না হচ্ছে সে দামে পাওয়া যাচ্ছে না। যদি 1,20,000 টাকা দিয়ে গরু কিনি, সে গরু 90,000 টাকা দাম হয়, 80,000 টাকা দাম হয়। এই লসে তো আমরা গরু বেচতে পারতেছি না। তারপরেও অভাবের জন্য গরুটা লসে বিক্রি করে আমরা যাই। আসলে এই বছর কি গরুতে কি সেই রকম আপনারা যা খরচ করছেন সেটা কি উঠবে কিনা? না, ওটা উঠবে না, ঘাটতি। এবারকার বছর আমার গরুর ব্যবসা ঘাটতি। যেমনটি শুনছিলেন, আসলে এক প্রকার কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু হতাশাই প্রকাশ করছে যে তারা গরু বিক্রি করে কিন্তু লাভবান হবেন না। আর এদিকে যারা ক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেটি বলছে যে বাজারে এসে কিন্তু প্রচন্ডের গরু তারা পাচ্ছে, কিন্তু তাদের সামর্থ্যের মধ্যে, সাধ্যের মধ্যে কিন্তু তারা গরু ক্রয় করতে পারছে না। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে শেষ সময়ে এসেও কিন্তু কুষ্টিয়ার যে গরুর হাট রয়েছে সেই হাটগুলো কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আর মাত্র রাত পার হলেই কিন্তু কোরবানির ঈদ, অর্থাৎ এটি শেষ হাট। এই ছিল কুষ্টিয়া থেকে কোরবানির পশুর হাট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। লাবণী, তিতাস, পরশ এবং সুজন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করছি কাল যেহেতু ঈদ, ক্রেতারাও মন মতো দামে কোরবানির পশু কিনুক এবং বিক্রেতারাও সন্তুষ্ট থাকুক। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরুর হাটের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জের দুয়ারবাজার উপজেলার অন্তত 5টি গ্রাম। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, এলাকাবাসী তো নিশ্চয়ই ভোগান্তিতে পড়েছে, কি বলছে তারা? প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন? লাবণী, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত 24 ঘন্টায় 150 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আমাদেরকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। এবং গত 24 ঘন্টায় কিন্তু নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের দোয়ারা বাজারের যে একটি রাবার ড্যামে, যে রাবার ড্যামটিতে আসলে ভারতের যে সীমান্তের যে পানি, সেই পানিগুলো কিন্তু এই রাবার ড্যাম দিয়ে আসলে সুনামগঞ্জে প্রবেশ করে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, দোয়ারা বাজারের বেশ কয়েকটি গ্রামের যে সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু পানিতে নিমজ্জিত আছে এবং প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এখন বর্তমানে পানিবন্দী অবস্থায় আছেন। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং সুনামগঞ্জে আসলে খুব বেশি ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে আসলে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং হাওরে কিন্তু আসলে এখন হাওরে পানি প্রবেশ করার মতো আর কোনো জায়গা নেই, তাই নদীর পানি ফুলছে এবং বিভিন্ন লোকালয়ে প্রবেশ করছে, যার কারণে আসলে নিম্নাঞ্চলগুলো আগে প্লাবিত হচ্ছে। তবে এইভাবে যদি পাহাড়ি ঢোল এবং বৃষ্টিপাত আসলে অব্যাহত থাকে তাহলে বড় ধরনের একটি বন্যার সংখ্যা আছে। আমরা কথা বলেছি সুনামগঞ্জের যে দোয়ারা বাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা আসলে কোনো প্রস্তুতি নিচ্ছেন
যদি যে কোনো ধরনের খারাপ পরিস্থিতি তারা মোকাবেলা করবেন। তবে এখনো কোনো ধরনের কোনো সহায়তার কোনো খবর আমরা পাইনি। লাবণী, ধন্যবাদ মেহেদী আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জের দোয়ার বাজার উপজেলার 5টি গ্রাম। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী। দর্শক, বিরতির আগে যেমনটি বলছিলাম যে সুনামগঞ্জে পানি বৃদ্ধি পেয়ে সেখানে বন্যায় প্লাবিত হয়েছে প্রায় 5টি গ্রাম। তিস্তায়ও পানি বাড়তে শুরু করেছে। এতে তিস্তার নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি ঢুকে যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মজিদ। রফিক, তিস্তার পানি বাড়ার পর এখন সেখানকার কি অবস্থা, সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। আপনি জানেন যে ভারতের উত্তর সিকিমে ভারী বর্ষণ এবং বৃষ্টির কারণে বাংলাদেশ অংশে, তিস্তার বাংলাদেশ অংশে পানি বেড়েছে। গতকাল ডালিয়ার যে 44টি গেট, সেই গেট খুলে দেওয়া হয়েছে। এ কারণে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা এবং কুড়িগ্রাম তিস্তা অংশে পানি বৃদ্ধি পাচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন, তারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে সকাল 8টার দিকে বিপদ সীমার 1 সেন্টিমিটার নিচে এই পানি প্রবাহিত হচ্ছে, যে কারণেই এই সাময়িক বন্যা, সেই বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এবং তিস্তার কাউনিয়া পানির কারণে কিন্তু বন্যার আশঙ্কা শেষে ভাঙন দেখা দিতে পারে, এই ভাঙনের প্রস্তুত রয়েছে তারা। একই সঙ্গে সাময়িকভাবে বন্যা দেখা দিলে এখানকার যে ত্রাণ কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে এই বন্যা মোকাবেলায় যে শুকনো খাবার, সেই শুকনো খাবার তাদের জন্য প্রস্তুত রয়েছে। আরেকটি বিষয়ে বলি যে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই তিস্তা অল্প পানি অথবা ছোটখাটো বন্যায় বেশ বড় বন্যা আকার ধারণ করছে। মূলত হচ্ছে যে এখানে তিস্তার তলদেশে ভরাট হবার কারণে এবং মাটি বালু এসে ভরাট হবার কারণেই অল্প বৃষ্টিতেই এখানকার বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে। তো এখানকার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি হচ্ছে যে যদি বন্যা বেড়ে যায়, অর্থাৎ পানি বেড়ে যায়, এখানকার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সার্বিক প্রস্তুতি নেওয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় ত্রাণ কর্মকর্তা। এই ছিল রংপুরের তিস্তা থেকে পানির সর্বশেষ খবর। ধন্যবাদ রফিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, তিস্তার পানি বেড়ে রংপুর অঞ্চলে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি ঢুকছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঈদুল আজহার নামাজ আদায়ে প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবার 3 লাখের বেশি মুসল্লি আদায় করবেন ঈদের নামাজ। দর্শক, ঈদ জামাতের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী টিটু দাস। টিটু, বৃষ্টির কথা মাথায় রেখে কি কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে ঈদগাহে? কি তথ্য রয়েছে জানাবেন। লাভনী, আপনি জানেন যে আমি এখন আছি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে। এই শোলাকিয়া ঈদগাহ মাঠের ঈদুল আজহার 197তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে এই সকাল 9টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এখানে মাওলানা ফরিদুদ্দিন মাসুদ ঈদ জামাত ইমামতি করার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে এবছর আসবেন না। তাই এবার ঈদ জামাত শোলাকিয়া ঈদগাহ মাঠে ইমামতি করবেন বড়বাজার মসজিদের ইমাম মাওলানা সোয়াইব আব্দুর রউফ। এছাড়া মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশ এবং সাদা পোশাকধারী পুলিশ সহ বিজিবি, র্যাব এর পাশাপাশি 4টি টিম এখানে 4 সদস্যের টিম এখানে কাজ করবে। এছাড়াও রয়েছে এখানে মুসল্লিদের বৃষ্টির কথা মাথায় রেখে আসলে তেমন কোনো এখানে ব্যবস্থা করা হয়নি। তবে এখানে যে মাঠ সংস্কার করা হচ্ছে কিছুদিন ধরেই, যেন বৃষ্টি
বৃষ্টিতে এখানে পানি জমা না হয়, এজন্য বৃষ্টির কথা মাথায় রেখে এই মাঠ সংস্কার করা হয়েছে। আর মুসল্লিদের নিরাপত্তাটাকেই সবসময় গুরুত্ব দিচ্ছে প্রশাসন। এছাড়া পুলিশের পাশাপাশি রয়েছে র্যাব, বিজিবি এবং র্যাবের স্নাইপার সহ এখানে ওয়াচ টাওয়ারে থাকবে এই র্যাবের টহল এবং পুলিশের টহল টিম। এই ছিল কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ টিটু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপথ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv news লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।